সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের গল্পে। নিপীড়নের গল্পের আজকের অতিথি রাজবাড়ির গৃহবধূ সমাজকর্মী সোনিয়া আক্তার স্মৃতি। একদিন মাঝরাতে 2 সন্তানের সামনে থেকে যাকে বাসা থেকে তুলে নিয়ে যায় আওয়ামী পুলিশ, তারপর চলে নিপীড়ন নির্যাতন। আমরা শুনব সেসব কথা। এছাড়া আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট তথ্য প্রযুক্তি আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আমি সাইদ খান থাকব গল্পের পুরোটা সময়। তবে মূল গল্পে যাওয়ার আগে আমরা সোনিয়া আক্তার স্মৃতির উপর নির্মিত ছোট্ট একটি প্রতিবেদন দেখে নেব। রাজবাড়ী শহরের গৃহবধূ সোনিয়া আক্তার স্মৃতি এসএসসি পরীক্ষা দিয়েই বসেন বিয়ের পিঁড়িতে। স্বামী খোকন আহমেদ সৌদি প্রবাসী। স্বাভাবিকভাবেই তার এখন স্বামী, সন্তান আর সংসার নিয়েই থাকার কথা, কিন্তু সেটি হয় না। একদিকে অনলাইনে আওয়ামী অপশাসনের প্রতিবাদ, অন্যদিকে নানা সামাজিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ততা স্মৃতিকে জায়গা করে দিয়েছে জাতীয় পর্যায়েও। 2003 সালে দাদা আব্দুস সালাম মল্লিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। অপারেশনের জন্য রক্তের প্রয়োজন, কিন্তু মিলছে না রক্ত। বারবার তারিখ পিছিয়ে যাচ্ছে। রোগীর অবস্থা শোচনীয়। এ অবস্থায় ওই হাসপাতালেরই একজন নার্স রক্ত দিলেন। দাদার জীবন বাঁচল। এরপর 2011 সাল। ব্যক্তিগত অসুস্থতা নিয়ে স্মৃতি যান রাজবাড়ী হাসপাতালে। সেখানে একজন বৃদ্ধ লোকের বি পজিটিভ রক্তের প্রয়োজন, কোথাও মিলছে না। অবস্থা দেখে স্মৃতি ডাক্তারের কাছে গিয়ে রক্ত দেওয়ার আগ্রহ প্রকাশ করেন, কিন্তু গ্রুপ ভিন্ন হওয়ায় দিতে পারেননি। পরে সেখানে বসেই মোবাইলে পরিচিতদের মধ্য থেকে রক্তের ব্যবস্থা করে দেন স্মৃতি। মানুষের জীবন বাঁচাতে সহায়তা করার মতো মহৎ কাজ আর নেই। গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সংস্থা ব্লাড ডোনার্স ক্লাব। নিজে ব্যক্তিগতভাবে এ পর্যন্ত 26 ব্যাগ রক্ত দিয়েছেন। করোনার সময় তার ক্লাব সারা দেশ থেকে 50,000 ব্যাগ রক্ত সংগ্রহ করে। এখনও নিয়মিত 15 থেকে 20 ব্যাগ রক্ত সংগ্রহ করে তা চাহিদা অনুযায়ী বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে ব্লাড ডোনার্স ক্লাব। এখন সোনিয়া আক্তার স্মৃতির অপর নাম রক্তকন্যা। এর বাইরেও নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন সমাজ ও রাষ্ট্র সচেতন এই নারী। স্মৃতি ছোটবেলা থেকেই ছিলেন প্রতিবাদী মানসিকতার। চারপাশে কোনো অনিয়ম, অব্যবস্থাপনা দেখলে সাধ্যমতো প্রতিবাদ করতেন। সেভাবেই একদিন প্রতিবাদ করেন ফ্যাসিস্ট শেখ হাসিনার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ইসলাম একজন অসাধারণ গৃহবধূর জীবনের গল্প। এবার তার মুখ থেকেই বাকিটা শুনতে চাই। স্মৃতি, আপনি তো একজন সমাজকর্মী, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সামাজিক কর্মকাণ্ডে কেন এলেন? এখানে তো নিজের পকেটের টাকা খরচ করতে হয়, আপনার আশা কেন? আসলে আমি যে কাজটা করি সেই কাজটা নিজের পকেটের টাকা খরচ করতে হয় না ঠিকই, কিন্তু লক্ষ লক্ষ টাকার উপকার হয়। যেমন আমি সামাজিক কাজে যখন আসি, আমার খুব ছোটবেলায় আমার দাদার একটা অপারেশনের জন্য রক্ত ম্যানেজ হচ্ছিল না। তখন আমি দেখেছিলাম যে একজন নার্স, ওই ফরিদপুর মেডিকেলের একজন নার্স আমার দাদাকে রক্ত দিয়েছিলেন, এবং আমার চাচারা যারা আছে ওই নার্সকে নিজের বোনের মতন করে একদম ভালোবাসা শুরু করলো। তো হঠাৎ করে একদিন আমার নিজের শারীরিক অসুস্থতার কারণে আমি রাজবাড়ী সদর হাসপাতালে যাই, এবং সেখানে দেখি একজন বাবা তার মেয়ের জন্য রক্ত খুঁজছে। তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ। তো আমার খুব ইচ্ছা যে বি পজিটিভ, তাহলে আমি রক্ত দিই, কিন্তু আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। আমি যখন প্যাথোলজিস্ট যে ছিলেন ওখানে, তাকে যখন জানালাম বিষয়টা, সে বলল যে আপা, আপনার তো পজিটিভ, আপনি তো দিতে পারবেন না। কিন্তু ওই বাবাটা খুব কান্না করছে, মানে এক ধরনের দায়বোধ থেকে আমি হসপিটাল থেকে আসছি না, কিন্তু যে আমার বি পজিটিভ খুঁজে দিয়েই আমি যাব। পরে আমি আমার প্রায় বন্ধু সার্কেল যারাই আছে 30-35 জনকে কল দিলাম, আজ থেকে আরো 15 বছর আগে। তখন কিন্তু আমাদের রাজবাড়িটা খুব ছোট্ট শহর, ওইখানে কিন্তু রক্ত ইউনিটটা নেই বললেই চলে। তো তারপরে 30-35 জন ইয়াং জেনারেশন যারা আছে রক্তদানের মতো, তাদেরকে ফোন দিলাম। তাদের মধ্যে থেকে একজন ডোনার আমি পাই, ওই বাবার জন্য রক্ত দিই। এবং ওই বাবা দেখা গেলো এক সময় আমার
মুরব্বী মানুষ আমার পায়ের উপর এসে পড়ে। তো আমার ছোটবেলার ঘটনা এবং ওই বাবার ওই পায়ের উপর এসে পড়ে, একদম পা জড়িয়ে ধরছে এই আমাকে। দৃশ্যই আপনাকে আসলে একদম, সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলে। তারপরের দিনে আমি ঠিক করলাম যে আমি রক্তদান করব। তারপরের দিন আমার ও পজিটিভ, আমি হসপিটালে আমার নাম্বার দিয়ে আসলাম, বললাম যে যদি কারো ও পজিটিভ রক্ত লাগে আপনি আমাকে জানাবেন। তো ওনারা আমাকে কল করেন এবং আমি ওই থেকে প্রথম শুরুটা আমার ওইখান থেকেই, মানে এভাবেই একটি সংগঠনের হ্যাঁ, যাত্রা। আগেই সংগঠন করি নাই, আমি একটা ইয়াং জেনারেশন তৈরি করলাম যারা রক্তদান করতে পারে। আমি আগে আসলে সংগঠনে বিশ্বাসী ছিলাম না, আমার মনে হতো যে সংগঠন ছাড়াও কিন্তু কাজ করা যায়। এবং আমি যখন মাঠে নেমে কাজ করি আমার অনেক প্রতিবন্ধকতা চলে এসেছে, যে বাইরে বের হলেও শ্বশুরবাড়ির লোক বলেন, পাড়া প্রতিবেশীর কাছে একটা কৈফত দিয়ে বের হতে হয়, কোথায় যাচ্ছ, কি করতেছো। আর সেখানে আমার রাত 2টার সময় মাঝে মাঝে বের হয়ে রক্তদান কর্মসূচি করতে হতো। তো এই প্রতিকূলতার মাঝেও আমি একটা টিম তৈরি করেছিলাম আমার রক্তদান কেন্দ্রকে ঘিরে। রাজবাড়ির বিশেষ সারা বাংলাদেশে তথা সারা বাংলাদেশেই বাংলাদেশের 2-4 জন করে লোক রেডি করতাম, যে যাদের মাধ্যমে ধরেন আপনার বাড়ি, আমার বাড়ি রাজবাড়ি, আপনার বাড়ি সিরাজগঞ্জ, নেত্রকোনা, তো আপনার এলাকায় যদি আমি 2 জন স্বেচ্ছাসেবী তৈরি করতে পারি, আপনি আমাকে বললেন, আমি ওদেরকে বলে আপনাকে আমি রক্তটা ম্যানেজ করে দিতাম। এভাবেই আমার রক্তকন্যা হয়ে ওঠা। আমরা শুনেছি আপনি গ্রেপ্তার হতে হয়েছিল, আসলে কেন? একজন সমাজসেবা করতে গিয়ে আপনি কেন গ্রেপ্তার হয়েছিলেন, সেই পেছনের গল্পটা একটু বলবেন? আসলে আমরা তো যেহেতু গণতান্ত্রিক দেশ, কেউ রাজনৈতিক মতদর্শের বিরুদ্ধে নই। আমি হঠাৎ করে একদিন ফেসবুকে দেখি যে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি আগে 3-3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। সেটা হচ্ছে, আপনারাও দেখে থাকবেন, যে বলেন যে উনি তো হাসপাতালে গেলেও মেকআপ নিয়ে যান, মানে এভাবে নারী হিসেবেই আপনার, হ্যাঁ, এইভাবে দেখাতেন যে উনি তো হাসপাতালে গেলেও মেকআপ নিয়ে যান, এভাবে উনি কিন্তু হাত নাড়িয়ে নাড়িয়ে দেখাতেন। তো বিষয়টা আমার কাছে এত কুরুচিপূর্ণ লেগেছে যে একজন প্রধানমন্ত্রী যার বার্তা থাকবে জনগণের জন্য, মানুষের জন্য, সেই প্রধানমন্ত্রী একজন সাবেক 3-3বারের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিলেন। আমার একজন সমাজকর্মী হিসাবে আমার খুব মাইন্ডে লেগেছে, একজন নারী হিসাবে মাইন্ডে লেগেছে। সেই জায়গা থেকে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই। স্ট্যাটাসটা ছিল এমন যে একজন প্রধানমন্ত্রী হয়ে সাবেক 3-3বারের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিলেন, মানে আর সেটা শুনে তার সামনে থাকা মন্ত্রীরা হো হো করে হেসে ওঠে। বাবা মা সুশিক্ষা ওনাকে দিতে পারেন নাই, বাবা মা সুশিক্ষা দিলে কবরে গিয়েও আজ ওনাকে গালি শুনতে হতো না। মানে ওনার বাবাকে ইন্ডিকেট করে লিখেছিলাম, আমার রাগের জায়গা থেকে, ক্ষোভের জায়গা থেকে আমি লিখেছিলাম। তো ওই কিছুদিন পরেই, 1 মাস পরে কোনো মামলা হয় নাই, মামলা ছাড়াই আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় বাসার থেকে। কারা নিয়ে যায়? পুলিশ নিয়ে যায়। প্রায় 100-র মতন পুলিশ এসে আমার বাসা ঘিরে ফেলে এবং পুলিশের কাছে আপনারা দেখে থাকবেন একটা টর্চ থাকে, যেটা গভীর ঘর পর্যন্ত, মানে ঘরের গভীরতা পর্যন্ত চলে যায়। আপনি যতই পর্দা দেন, থাই লাগান, আপনার কিন্তু ওইটাই কাজ হয় না, ওই লাইটটা পৌঁছায়। তো আমার বাচ্চা, ছোট ছোট 2টা বাচ্চা, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, আমার ছেলেটা খাটের নিচে লুকাই যায়, ভয়ে খাটের নিচে লুকাই যায়। বয়স কত ছিল? ওর বয়স 13-14 ছিল, আর মেয়েটার বয়স ছিল 8-9-এর মতো। তো ছেলেকে লুকানো দেখে, খাটের নিচে ঢুকতে দেখে আমার মেয়েটাও ঢুকে যায়, খাটের নিচে ঢুকে যায়। তো তখন আমি ওদেরকে বলি, শান্ত থাকো, তোমার মা মনে করো জেলে যাবে, কিন্তু তোমাকে স্ট্রং থাকতে হবে। তখন কি পুলিশ আপনার ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল? না, তখনও ঘরের মধ্যে ঢোকে নাই, কিন্তু ওরা ঘরের চারপাশে ঘিরে এমনভাবে টর্চ মারছে যে আমার বাচ্চারা, আর ধমকাচ্ছে শুধু, আমার বাচ্চারা আতঙ্কিত হয়ে গেছে। তো আমি ভাবলাম যে তাহলে এখন কি করা যায়, আমি বসে আছি, যদি আমাকে গুম করে দেয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন আয়নাঘর, যেটা আয়নাঘরের কথা আপনারা এখন শুনতেছেন, কিন্তু আমরা কিন্তু আয়নাঘরের কথা অনেক আগের থেকে জানি। এই গ্রেপ্তার হওয়ার পিছন পর আমি লাইভে ঢুকি, ফেসবুক লাইভে ঢুকি, তখনও পুলিশ ঘিরে আছে। হ্যাঁ, ঘিরে আছে। আমি শিওর হচ্ছেন যে আমাকে যে এত রাতে ধরে নিয়ে যাচ্ছে, কাউকে না কাউকে তো আমাকে জানাইতে হবে। সেই মুহূর্তে আমি কাকে ফোন দিব? তো ওই সময়টার যে অবস্থা, তো আমি লাইভে ঢুকি, লাইভে ঢোকার পরে লাইভটা ভাইরাল হয়ে যায়, মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, সম্ভবত ঢাকার দিকে নিয়ে আসা হচ্ছিল। আপনার বাচ্চারা? আমার বাচ্চারা বাসায় ছিল, আমার কেউ ছিল না বাসায়।
ওরা দুই ভাই বোন? হ্যাঁ, 2 ভাই বোনই ছিল। তো তাহলে ওদেরকে কারো কাছে রেখে আসা বা এরকম ওরা অনিশ্চয়তা অনিরাপত্তা বোধ হ্যাঁ, একদম। করেনি? ওরা অবশ্যই অনিরাপত্তা ভোগ করছে, কিন্তু যে আমি বাসায় ফোন দিতে পেরেছিলাম, যে শুধু এইটুকুই বলেছিলাম যে আমাকে পুলিশ ধরতে আসছে, তোমরা এসে আমার বাচ্চার পাশে দাঁড়াও। এটা কত দূরে ছিল আপনার পরিবারের অন্য সদস্যরা? আমার শহরটা হচ্ছে শহরে, আর আমার বাসাটা হচ্ছে গ্রামে। আধা ঘন্টার মতন সময় লাগে গ্রাম থেকে যদি বাইক নিয়ে আসেন। আর যদি আপনি মনে করেন অত রাত্রে বাইক নেই। রাত তখন কয়টা ছিল? 1:30টার মতো। 1:30টার মতো বাচ্চাদের একা ঘরে রেখে আমি ওইভাবেই লাইভ করে পুলিশের সাথে বের হয়ে যাই। পুলিশ আমাকে নিয়ে রওনা হয়। এক সময় ফোন আসে সম্ভবত ওনাদের কাছে যে উনি তো লাইভ করছে, ওনার লাইভটি তো ভাইরাল হয়ে গেছে, তো এখন কি করা যায়। তখন আমাকে নিয়ে আবার ব্যাক করে থানায় আসে। আমার বাসার থেকে থানার দূরত্ব হচ্ছে 3 থেকে 4 মিনিট। তো সেখানে আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা পরে থানায় নিয়ে আসা হয় এবং আমাকে বিভিন্ন রকম হুমকি দামকি দেওয়া হয়। এটা কি নারী পুলিশ ছিল না পুরুষ পুলিশ? সব নারী ছিল 2 জন সম্ভবত, আর 40-50 জন পুরুষ পুলিশ ছিল আর কি। আপনার কাছে আসবো ব্যারিস্টার ওমর ফারুক, আপনি স্মৃতির কথা এই যতটুকু আমরা শুনলাম যে ওনার শুধুমাত্র ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া, ওনার মন্তব্য করা, এই স্বাধীনতা তো নাগরিক হিসেবে ওনার আছে, থাকা উচিত, এবং ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুরুষ পুলিশ, শুধুমাত্র 2 জন নারী পুলিশ ছিল, এবং মধ্যরাত ওনার বাড়িতে অন্য কোনো পুরুষ লোক ছিলেন না, ওনার 2টি সন্তান। দেখেন, আপনি যে সময়ের কথা বলতেছেন, যে পুলিশের কথা বলতেছেন, সেটি অমানবিক পুলিশ, সেটি আমাদের জন্য দুঃসময়। এই কারণে বলবো, একজন মহিলার বাসায় রাত 2টায় কোনো এফআইআর ছাড়া, কোনো অভিযোগ ছাড়া, শুধু এটা পরে জানলো যে ফেসবুকের কারণে ওনাকে নিয়ে যাওয়া হলো, এবং উনি বাই দিস টাইম ওখানে সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং জীবন বাঁচানো সমাজকর্মী। স্মৃতিকে মধ্যরাতে যেভাবে তুলে নিয়ে গেল, এটি কি আসলে পুলিশ পারে কিনা বা আইন শৃঙ্খলা বাহিনী পারে কিনা? প্রথম এক বাক্যে যদি বলি যে না, পারে না। স্মৃতির গল্প থেকে জানলাম তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, অভিযোগ থাকার মতো কোনো কারণও ঘটে নেই। দ্বিতীয়ত, উনি একজন মহিলা, পাশাপাশি ওনার 2টা নাবালক সন্তান ওনার সাথে। পুলিশ জেনে শুনে বুঝে নাবালক সন্তানদের থেকে, এটা বলে না ওই যে আমাদের সিল বা ঈগল পাখি আছে না, যেরকম হাঁস মুরগির বাচ্চা তুলে নিয়ে যায়, এরকমই ঘটনা ঘটেছে। এটি একটি বর্বরতার সিম্বল। অর্থাৎ আমরা যেই পুলিশের কথা বলতেছি, এটি তো দানব পুলিশ ছিল, আর যে সময়টার কথা বলছি এটি তো স্বৈরাচারের চরম সময় ছিল। স্মৃতির কথায় ফেসবুকে লিখেছে যে আপনি প্রধানমন্ত্রী হিসেবে যে কুরুচিপূর্ণ কথা বলেন, এটি তো মানায় না, যায় না, এটি তো সবাই বলতো। ভয়ে তখন লিখতো না, স্মৃতি সাহস করে লিখেছে, এবং সেই লিখার 1 মাস পরে তারা মনে করলো যে তাকে ধরে নিয়ে আসবো। অর্থাৎ যখন যাকে খুশি ধরে নেওয়ার যে একটা কালচার ছিল, স্মৃতি একটা উদাহরণ। আইনের তো নাই, আইনের উল্টোটা। স্মৃতির মতো এরকম আপনি যদি খোঁজ নেন, বাংলাদেশে এরকম হাজারে পাবেন যাদেরকে ধরে নিয়ে গিয়েছে এবং যাদেরকে ধরে নিয়ে আর ফেরতও দেয়নি। এটা বড় দুঃখজনক। এটা বড় দুঃখজনক। আইনে তো নেই, আমাদের সংবিধান বলেন, প্রচলিত আইন বলেন, সিটিজেনের সুরক্ষার কথা বলেছে, সিটিজেনের মর্যাদার কথা বলেছে, সিটিজেনের নিরাপত্তার কথা বলেছে। আর্টিকেলে, আমাদের সংবিধানের আর্টিকেলগুলোতে আছে, আমি আমার বাসস্থানে নিরাপদে থাকব। আমার বাসস্থান এটা আমার প্রাইভেট জায়গায়, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমার প্রাইভেট জায়গায় ঢুকে বিনা ওয়ারেন্টে, বিনা এফআইআরে, মধ্যরাতে মহিলা পুলিশ ব্যতিরেকে যেটি তুলে নেওয়া হয়েছে, এটিতে চরম অন্যায় করেছে। এটা শুধু পুলিশ যে পারে না তা না, পুলিশ অন্যায় করেছে বটে। আপনার কাছে আসবো, পুলিশ অন্যায় করেছে। স্মৃতি আপনাকে থানায় নিয়ে গেল, তারপরে আসলে পুলিশের ভূমিকা কী ছিল বা আপনাকে কোথায় রাখা হলো, আপনার সাথে কেমন আচরণ করা হলো, সেই গল্পটুকু একটু বলুন। থানায় যখন নিয়ে যায় আমাকে, যখন ওরা শুনলো যে আমি ফেসবুকে লাইভ করছি, লাইভটা খুব দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে, তখন ওরা আমার যে লোক থানায় পৌঁছানোর পরে, আমার বাসার থেকে লোক থানায় পৌঁছানোর পরে ওরা বলল যে বাসার থেকে ফোন নিয়ে আসেন আপনারা। তো যেটা দিয়ে আমি লাইভ করেছিলাম, বাসার থেকে ফোন নিয়ে গেল। ওই ফোনটা দিয়ে আমি রক্তের কাজ করি এবং ওইখানে প্রায় 12,000 প্লাস রক্তের ডোনার ছিল, এবং আমার ফেসবুক খুব ভালো ফলোয়ার ছিল, যে কারণে আমি রক্ত পেতে খুব সহজেই রক্তটা পেয়ে যেতাম। ফেসবুকে পোস্ট দিলে খুব সহজে রক্তটা পেয়ে যেতাম। তো ওরা ওই আমার জিমেল এবং আমার ফেসবুকের লাইভ তো ডিলিট করলো, আমার ফেসবুক আইডি ডিলিট করে দিল, আমার ওই জিমেলটা ডিলিট করে দিল, আমার রক্তের ডোনারগুলো আমি হারাইলাম। সবথেকে কষ্টের জায়গায় আমার এটাই যে ডোনারগুলো দিয়ে, রক্তের ডোনার বলতে যারা রক্ত দেয়, মুমূর্ষু রোগীকে রক্ত দেয়, তো যে ডোনার দিয়ে আমি
মানুষকে রক্ত দেওয়াচ্ছি সেই ডোনার লিস্টটাই ওরা ডিলিট করে দিল। তো সেটা আমার কাছে একটা মৃত্যুর সমান। আমাকে ধরে নিয়ে গেছে, কষ্ট নাই, কিন্তু আমি যখন দেখছি যে আমার এই ডোনারগুলো ডিলিট করে দেওয়ার কারণে হাজার হাজার মানুষ রক্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আপনার সাথে কোন ধরনের, আপনাকে কি নিপীড়ন করা হয়েছিল? হ্যাঁ, নির্যাতন নিপীড়ন করা বলতে হয়েছিল? আমাকে প্রথমে নিয়ে যায় শিশু ও মহিলা ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। ওয়ার্ড মানে একটা থানার মধ্যে Cell? একটা সেল আর কি, মহিলা ওয়ার্ডে। তখন কে যেন ফোন দেয় যে ওনাকে অত আরামে রাখছো কেন, ওনাকে কেন টেবিল চেয়ার দেওয়া হলো। তখন আমাকে নিয়ে আবার গারদে রাখা হয়, যেখানে ধরেন একটা ছোট্ট একটা রুম, একটু বসার মতন একটু রুম, তো পাশেই বাথরুম, যেটায় আপনার দরজাটা নাই। তো তখনও আমি ওদেরকে বারবার বলি যে আমি একটু ওয়াশরুমে যাব। কিছু কিছু পুলিশ এসে আমাকে বলতেছে যে ওয়াশরুমে এখানেই করেন, মানে এখানে তো পুলিশ সামনে ঘুরতেছে, এখানে আমি কিভাবে বাথরুমে যাব আর কি। ওরা বলছে না, এখানে করলে করেন, না করলে নাই, সকালে দেখা যাবে, সকালের আগে আপনাকে এখান থেকে বের করব না। তো কিছু পুরুষ পুলিশরা, হ্যাঁ, পুলিশরা সামনে দিয়ে ঘুরতেছে এবং যে বাথরুমটা ছিল সেটার দরজা ভাঙা, দরজা খোলা, মানে কোনোভাবে পড়ে আছে। ওই বাথরুমের পাশে একটু জায়গা, ওই জায়গাটায় আমাকে থাকতে দিল। তো এমন অবস্থায় কিছু কিছু পুলিশ এসে আবার আমাকে বলতেছে, মানে বান্ধবী ললিতা মানে গান গিয়ে শোনাচ্ছে, আমাকে একটু কাছে ডাকতেছে, জাপা একটু শোনেন। আমি ভালোভাবে আগাচ্ছি, ওরা এসে দেখা গেলো আমার গেঞ্জিটা ধরে টান দিচ্ছে, মানে এই টাইপের আর কি। তখন গভীর রাত, আর আমাকে ধরে নিয়ে যাওয়ার পরে সারা রাজবাড়িতে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছিল। তো তখন কেউ মানে ভয়ে আগাচ্ছিল না। তো তখন এই অবস্থায় ওরা এমন করতেছে, পুলিশ আপনার মানে পরনের কাপড় ধরে টান হ্যাঁ, মারছিল মানে আমাকে বলতেছে থানার মধ্যে, হ্যাঁ আপা একটু এদিকে আসেন, বলতেছে আপা একটু এদিকে আসেন। আমি যখনই আগাচ্ছি দেখা গেল আমি তো টি শার্ট পরে বের হয়েছি, ওরা আমার শার্টের কলারটা ধরে টান দিচ্ছে। আর কি কোন কোন ধরনের নিপীড়ন চললো আপনার সাথে? এই এমন অবস্থায় সকাল 11টা বাজে, আমি শুধু বলছি আমাকে কোন মামলায় গ্রেপ্তার করা হলো। তো ওরা একটা ছবি দেখালো আমাকে, সাপের বাচ্চার ছবি, যে এই ছবিটায় তুমি জন্মদিনের উইশ করছো, ওইটা নাকি শেখ হাসিনা, সাপের বাচ্চাটা নাকি শেখ হাসিনা। আমি ওখানে লিখেছিলাম যে শুভ জন্মদিন প্রিয়। তো ওরা আমাকে বারবার ওই ছবিটা দেখাচ্ছে আর বলতেছে যে এটা তুমি শেখ হাসিনাকে নিয়ে লিখছো। আমি বললাম এটা তো একটা সাপের বাচ্চা, বলো এটাই শেখ হাসিনাকে নিয়ে তুমি লিখছো। ওরা বারবার প্রমাণ করতেছে যে না, ওই সাপের বাচ্চাটাই শেখ হাসিনা। তো যাই হোক, সেই জায়গা থেকে আমাকে জেলে পাঠানো হলো। জেলে পাঠানোর পরে 28 দিন পরে আমার জামিন হয়। যখন এটা আবার ভাইরাল হয়ে যায় যে আমার জামিন হয়েছে আমার হাইকোর্টে এসে, তখন আবার জামিনটা স্টে করে দেয়। মানে আপনি জেল থেকে বের হতে পারেন না, জেল থেকে বের হইতে পারি নাই। তখন ঘুরাচ্ছে যে দেখি 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 বলে, এভাবে 1.5 মাস, আরো 1.5 মাস কেটে গেল। তো 1.5 মাস পরে আবার জামিন হয় আমার। তখন ফাইনাল নাকি 2টা জজের সই লাগে, তো ওটা ওনারা করেন নাই। আমাকে লাস্ট 4 মাস পরে ওনারা কাগজে সই করে দেন। আপনার সম্বন্ধে এর মাঝখানে পুলিশ আপনাকে রিমান্ড বা জিজ্ঞাসাবাদ এরকম কিছু করে? হ্যাঁ, রিমান্ড বলতে ওরা বারবার হুমকি দিচ্ছিল যে রিমান্ডে দিব। আমি দেন, কোনো সমস্যা নাই, রিমান্ডে দিলে কি পাবেন, আমি যেটা সত্য সেটাই বলবো। ব্যারিস্টার ওমর ফারুক, একজন থানায় নারী কাস্টোডিয়ান, তার সাথে পুলিশ ওয়াশরুমে যাবার জন্য পুলিশকে অনুরোধ করেছিল, এবং একটি ভাঙা ওয়াশরুম, এবং সামনে পুলিশ সদস্যরা ঘোরাঘুরি করছে, এবং উনি খুবই বিনীতভাবে অনুরোধ করেছিলেন। তারা অনুরোধ রাখেনি, বরং তাকে নানানভাবে হুইসপারিং করেছে, বা যেটাকে বুলিং বলা যায়। ওনার টি শার্ট ধরে টানাটানি করছে। এটি আসলে কি, এটি কি থানার গারদের মধ্যে, একেবারে টু দি পয়েন্টে যদি আইনের ব্যাখ্যায় বলতে যাই, সেক্ষেত্রে এই পুলিশ সদস্যদেরকে কোন ধরনের আইনের আওতায় নিয়ে আসা যায়, বা কোন ধরনের অপরাধ? থানাগুলো, গারদগুলো কিন্তু শুধু ওই রাজবাড়ির না, এগুলো কিন্তু সারা বাংলাদেশে একই ধরনের, একই নেচারের। আমাদের দুর্ভাগ্য যে পুলিশকে তো আমরা রেখেছি আমাদের সিটিজেনের প্রোটেকশনের জন্য, আমরা রাজনৈতিক দলগুলো তাদের মতো করে এই বাহিনীকে আমরা ব্যবহার করেছি, এই বাহিনীকে আমরা গড়ে তুলেছি, যার কারণে তো এই পুলিশটা এই আচরণ হয়েছে, এই দানব হয়েছে। না হলে তো আচরণটা হওয়া ছিল উল্টো। একজন মহিলাকে আমরা ধরে নিয়ে এসেছি, অপরাধীকে ধরে নিয়ে এসেছি, এই দেশের সিটিজেন, সে 2টা বাচ্চা রেখে আসছে। প্রথমে তো পুলিশ তাকে এমন এক জায়গায় রাখবে যাতে সে মানসিকভাবে, শারীরিকভাবে সাথে অধিক বিধ্বস্ত না হয়। তার সাজা যা হবে, আইনে যা হবে, ট্রায়ালে যা হবে, সবই তো ফেস করবে। কিন্তু আমাদের সমস্যা হলো কি, আমরা পুলিশি রাষ্ট্র বলে এটাকে, অর্থাৎ একজন পুলিশ সে ধরে আনে, একজন পুলিশ সে ভার্ডিক্ট দেয় যে উনি অপরাধী, একজন পুলিশ শাস্তি নিশ্চিত করে। সুতরাং ওই পুলিশ যখন ওনাকে ধরে নিয়ে আসছে, এই পুলিশ থেকে এই আচরণটাই তখন এটা প্রচলিত ছিল, এই আচরণটাই ছিল তখন স্বাভাবিক।
এই স্বাভাবিক আচরণের কারণে জনগণ ক্ষুব্ধ হওয়ার কারণেই তো আজকে গণবিপ্লব, গণ অভ্যুত্থান কোনো অবস্থায় কাম্য না। যে ট্রিটমেন্টটা দিয়েছে আমরা এখনও দেখি, যদি এখনও সেই থানায় যদি ওই অবস্থা বিরাজমান থাকে, আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমরা তো বলতেই পারি তুমি ওই টয়লেটটা ঠিক করো, তুমি থানার গারদে অন্তত লোকজন আসামি যাদেরকে নিয়ে বসার জায়গায় করে দাও। উনি তো পরিশেষে একজন সিটিজেন, অপরাধের বিচার তো পরে হবে, তুমি তাকে ধরে এনে তুমি বিচারের আগেই যদি শাস্তি নিশ্চিত করে দাও, শায়েস্তা করো, তাহলে তো হবে না। এবং তার কাপড় ধরে তো টান দিতে পারে এটা তো চরম জঘন্য অপরাধ, এটা তো জঘন্য অপরাধ। এক্ষেত্রে এখনো তো আইনের আওতায় প্রতিকার, নিয়ে আসতে পারে। স্মৃতি এখনো প্রতিকার পেতে পারে। একটা সভ্য দেশে একজন পুলিশ যদি আমার নাগরিকের সাথে, যে নাগরিক দেশের মালিক, বেয়াদপি করে, যদি বেআইনি কাজ করে, যদি এই ধরনের জঘন্য যদি অমানবিক আচরণ করে, এখনও তো ক্ষতিপূরণের মামলার অনেক স্কোপ রয়েছে। আমাদের দেশে 2-1টা মামলা এরকম হয়েছে ক্ষতিপূরণের, এবং এটা শুরু করতে হবে। যদি নাও হয়, স্মৃতিকে দিয়েই শুরু করা উচিত। না, স্মৃতি তো ফেসবুকে শুধুমাত্র তার মত প্রকাশ করেছে, এতে আইসিটি অ্যাক্টে তাকে কেন গ্রেফতার করা হলো? আইসিটি অ্যাক্টে আসবার মতো কি এমন অপরাধ আইসিটি স্মৃতি অ্যাক্টে এই করেছিল? কারণে আমরা ড্রাকোনিয়ান বলেছি। আইসিটি না, ওনাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে নিয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 17 থেকে 36 ধারা, এগুলো অপরাধ আছে, বিভিন্ন অপরাধ, ওখানে অজামিনযোগ্য, পুলিশ যাকে খুশি তাকে ধরতে পারবে। ইচ্ছা করে এই আইনটা এইভাবে আনছে। এটি ফিলিপাইনের একটা আইন ছিল, ফিলিপাইনে এই আইনটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়ে বাদ হয়ে গেছে অধিকাংশ, কিন্তু আমাদের দেশে রেখে দিয়েছে কেন জানেন? যাতে ওদের বিরুদ্ধে কথা না বলতে পারেন। বঙ্গবন্ধু, শেখ হাসিনা বা ওনার পরিবারের কারো বিরুদ্ধে কোনো অপরাধ নিয়েও বলা যাবে না, না, কোনো কথাই বলতে পারবেন না। ওখানে এমনভাবে আছে যে, আর আমরা পুলিশরা অতি উৎসাহী হয়ে ওদেরকে খুশি করার জন্য, ভালো পদবি, ভালো পোস্টিং, ভালো দুর্নীতি করার জন্য, খুশি করার জন্য বেশি বেশি টর্চার করতো। স্মৃতির মতো যারা প্রতিবাদী ছিল, অল্প কয়েকজন ছিল তো, ভয়ে কেউ কথা বলতো না। স্মৃতিদের মতো সারা বাংলাদেশে 8-10 জন কথা বলতো। ওদেরকে যখন গলা টিপে ধরতো, ওদেরকে যখন টর্চার করতো, বাকিরা ভয় পেত। ভয়ের সংস্কৃতি, ভয়ের রাজত্ব কায়েমের জন্যই স্মৃতির উপর এই টর্চার, যেটা কাম্য না, যেটা নিষিদ্ধ। না, ডিএসসির এই যে আপনি বললেন যে খারাপ জায়গাটা একটু একজন আইন বিশেষজ্ঞ টু দি পয়েন্টে বলা যাবে ডিজিটাল, অবশ্যই কোন জায়গাগুলো আসলে চরম আপত্তিকর? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মানে পুলিশকে বলা হয়েছে, ক্ষমতা দিছে, উনি যদি মনে করে যে ওনার ফোনের ভিতরে কোনো একটা খারাপ কিছু আছে, মনে করে ওই ফোনে অনুমান, জাস্ট উনি মনে করেই যথেষ্ট, মনে করলে ওনার ফোন সহ ওনাকে গ্রেপ্তার করবে। ওনার ফোনের সমস্ত প্রাইভেট জিনিস উনি দেখবে, আমার হাজব্যান্ড ওয়াইফের সাথে কথোপকথন সে দেখবে। যার কারণে দেখেন না, রাস্তাঘাটে মোবাইল ফোন ধরে জিজ্ঞেস করতো, তুমি কি সাদা না কালো, তুমি কি নীল না বেগুনি, তুমি কি বিএনপি না আওয়ামী লীগ না অন্য কিছু। এগুলো, এই বেয়াদবিটা এই ডিজিটাল অ্যাক্টে চরমভাবে ইনপুট করে, এবং এই আইনটা ইটসেলফ অ্যাবিউসিভ। এটা অনেকে বলে না এটা খারাপ ব্যবহার করে, ব্যবহার না, এই আইন ইটসেলফ একটা খারাপ জিনিস। আর 17 থেকে 35 যেই ধারাগুলো আছে, বঙ্গবন্ধুর ব্যাপারে কিছু বলা যাবে না, মুক্তিযুদ্ধ চেতনার ব্যাপারে বলা যাবে না, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, জিহাদি বই সংজ্ঞা নাই, জিহাদি বই পাওয়া গেছে ওনাকে গ্রেপ্তার করা যাবে। অর্থাৎ যাচ্ছে তাই একটা আইন করে ওরা ইনফ্যাক্ট এই আইনটা করেছে 2018 সালের নির্বাচন, অবৈধ নির্বাচনকে পার করার জন্য ইচ্ছা করে। যার কারণে আমরা বারবার বলছি এটা ড্রাকোনিয়ান ল। এটা বিদেশে বলে এই লকে ড্রাকোনিয়ান ল। ফিলিপিনের কথা বলে শেষ করে দিই। ফিলিপিনে এক্স্যাক্টলি 2012 সালে যে আইনটা হয়েছে, এটা হচ্ছে সাইবার ক্রাইম প্রিভেনশন অ্যাক্ট 2012। এটা ফিলিপিনে হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, ডায়াসিনি মামলায় চ্যালেঞ্জ হয়ে, কিন্তু এই যে কালাকানুনগুলো ওরা বাদ দিয়ে দিয়েছে। কিন্তু আমরা বাদ দিইনি, আমরা পারপাসিভলি আমাদের আইনমন্ত্রী বলেন, আমাদের অমুক তমুক বলেন, ইচ্ছাকৃতভাবে জোর জবরদস্তি করে আইনের ভিতরে এনে এদের মতো, স্মৃতিদের মতো, আইনজীবীদের মতো, সাংবাদিকদের গলা টিপে মোস্তাক মরে গেল না জেলখানায়, ওরা 6 মাস। আমি একটা উদাহরণ দিই আপনাকে, দিনাজপুরের এক কৃষক 6 মাস জেল খেটেছে এই আইনের অধীনে। 6 মাস পরে দেখা গেল যে তার একটা ফোনও নাই, কিন্তু তাকে জেল খাটানো হয়েছে যে ফোনে সে কি একটা কথা বলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওদের দলেরই, এই স্ট্যাটাস দিয়ে উনিও জেল খাটার মতো অবস্থা হয়েছে, ওনার জামিনটা আমি করিয়েছি। তো সুতরাং এই কালাকানুন দিয়ে আসলে যাচ্ছে তাই করেছে। জি, স্মৃতি, আপনার জেলখানার জেল জীবনের স্মৃতি শুনতে চাই। জেল জীবন আসলে আমি তো ওইভাবে ভিআইপি কেউ ছিলাম না তখনও। আপনারা জানেন যে জেলখানায় ডিভিশন পেতে হলে এমপি মন্ত্রীর একটা কোঠা লাগে আর কি। সেক্ষেত্রে নর্মাল মানুষ যেভাবে ঘুমায়, কম্বল, আপনাকে নিপীড়ন, জেলখানায় কোনো না, জেলখানায় কোনো নিপীড়ন চালানো হয় নাই। ওইখানে সেফ ছিলাম, ওইখানে যথেষ্ট সেফ ছিলাম। কিন্তু জেল জীবনটা দীর্ঘ হয়েছে
এটাই হচ্ছে সব থেকে বড় নিপীড়নের জায়গা। মানে এর মধ্যে কি আপনি জামিন চেয়েছিলেন নিম্ন আদালতে? হ্যাঁ, আমি তো আর চাইতে পারি না, আমার বাড়ির লোকজন, আমার পরিবার যারা আছে। কত দফায় জামিন রিফিউজ হয়েছে আপনার? 2 দফার পরে 2 কি 3 দফার পরে আমার জামিনটা হয়। আমার রাজবাড়ী থেকে প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্ট, তারপরে জজ কোর্ট, তারপরে হাইকোর্টে আমার ব্যারিস্টার কায়সার কামাল সহ জাতীয়তাবাদী আইনজীবী যারা আছেন প্রত্যেকে আমার জন্য কাজ করেছেন, লড়েছেন। আপনার এই জেল যাত্রা, জেল খাটা, পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া, এরপরে জামিনে যখন বেরোলেন, সমাজের প্রতিক্রিয়াটা কি ছিল? সমাজের মানুষগুলো তখনও তো শেখ হাসিনার সরকার, বের হওয়ার পরে সমাজের কোন কোন বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন? বাস্তবতা বলতে অগণিত মানুষের ভালোবাসা। আমি জেলে যাওয়ার পর ওই মুহূর্তটা একটা আতঙ্কের জায়গা ছিল, তারপরেও আমার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদের ঝড় তুলেছিলেন ফেসবুকে। পরিবারের উপরে আপনি যখন জেলে এলেন, আপনার জেলে থাকবার সময় আপনার পরিবারের উপরে কোনো হুমকি ধামকি, সেই অভিজ্ঞতা? হ্যাঁ, হুমকি দামকি আসছিল। যেমন আমার বাচ্চারা যখন আমাকে তো দেখা করতে দিত না, জেলে যাওয়ার পর আমাকে দেখা করতে দিত না। আমার বাচ্চারা গিয়ে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেকে আসতো জেলখানার বাইরে, ছোট ছোট মানুষ ওরা থেকে আসতো। কারণ হচ্ছে ডিএসবির লোক, এনএসআইয়ের লোক ছাড়া আমাকে দেখা করতে দিত না। ওদের ধারণা ছিল আমি আমার পরিবারের কাছে কোনো গুপ্তচর হিসেবে কোনো বার্তা পৌঁছাই কিনা। মানে সারাক্ষণ জেলখানায় দেখতাম যে একটা রাইটার বলে যে নাকি আমার উপরে সবসময় নজরদারিতে রাখতো আমাকে, যে আমি কি করি, আমি কি খাই, মানে A to Z জেল সুপার বা জেলারের কানে দিতে হতো। সেগুলো আবার বাইরে এসপিডিসি বাইরে যারা শাসন করছে তাদের কানে দেওয়া হতো যে আমি কিভাবে থাকি। আমার বাচ্চারা 15 দিন পর পর জেলখানায় দেখার সুযোগ হয় আর কি, ডিউ যাকে বলে, যে 15 দিন পর পর তোমার ডিউ আসছে। তো ওই 15 দিনের দিন, 16 দিনের দিন যখন আমার বাচ্চারা দেখা করতে যেত, ওরা দেখা করতে দিত না, বলতো আজকে ডিএসবির লোক আসে নাই, আজকে পুলিশের লোক আসে নাই, দেখা করা হবে না, আসবে একটু পরে। ওরা 1 দিন যেত, 2 দিন যেত, 3 দিন যেত, এইভাবে ওরা হাঁটু গেড়ে জেলখানার বাইরে দাঁড়িয়ে থেকে থেকে তারপর আবার বাসায় চলে আসতো। ওদের সাথে আর আমার দেখা হতো না। মা হিসেবে তখন আসলে কেমন ছিল সেই বাস্তবতা? মা হিসাবে তো এই যে চোখের পানি দেখে তো অবশ্যই বুঝতে পারছেন, বলতে পারছি না। তো আমার কষ্ট যেমন তখন আমি মেনে নিতে পারবো, কিন্তু আমার বাচ্চাদের যারা কষ্ট দিচ্ছে সেটা আসলে মেনে নেওয়ার মতো না, যেহেতু ওরা বাবা হারা মা হারা। বাচ্চারা যখন দেখা করতে যেত তখন ওরা কি বলতো, আপনার ছেলে মেয়ে? দিন শেষে আপনি তো ওদের মা। ওরা আমাকে সাহস দিত অনেক, যে আম্মু আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। আমাকে ভালো রাখার জন্য ওরা বলতো যে আমি ভালো আছি। হয়তো বাসার থেকে কেউ শিখিয়ে দিত যে মাকে কিন্তু বলো না, তোমাদের কষ্টের কথা মাকে বলো না। ওরা বলতো আমরা ভালো আছি, তুমি চিন্তা করো না, আমরা ঠিক আছি, আম্মু জিততেই হবে আমাদের, সাহস দিয়ে চলে আসতো। আচ্ছা আচ্ছা, আপনি কি মনে করতেন যে ওরা ভালো ছিল? না, আমি কখনোই মনে করতাম না, কারণ আমার 2টা সন্তান আমার বন্ধুর মতন। আমার 2টা সন্তানের পাশাপাশি বাইরের কোনো বন্ধু আমার দরকার হতো না। সেই বন্ধুদেরকে যখন আমি মিস করতাম, সেই বন্ধুদেরকে যখন আমি হারিয়ে ফেলছি, আমি আদৌ জেল থেকে বের হতে পারবো কি না, এটা একদম অনিশ্চয়তা ছিল। যে আদৌ কেউ বলতো, অনেক কারারক্ষীরা এসে বলতো স্মৃতি আপা আপনাকে কিন্তু ছাড়বে না, 1-2 বছরের আগে ছাড়বে না। আমি ওদেরকে তখন কেমন, মানে তখন কি মনে হতো? মনের মধ্যে প্রচন্ড ভয় কাজ করতে, এবং উপরে ওদেরকে একটা ঝাড়ি মারতাম হয়তো বা, যে 1-2 বছর কেন, 10 বছর থাকলেও সমস্যা নেই, যা খুশি করুক, কোনো সমস্যা নেই। আমাকে এত শেখ হাসিনার তো আমাকেই এত ভয়, তাহলে আর মানুষকে কত ভয় পাচ্ছে। উনি তো ভয়ে আতঙ্কিত হয়ে আমাকে ছাড়তে যাচ্ছে না। এখানেই আমার বিজয়, একটা সান্ত্বনা, নিজের কাছে নিজের সান্ত্বনা। আসলে কি সান্ত্বনা পেতেন যখন একলা হয়ে যেতেন জেলখানায়? একা যখন হয়ে যেতেন তখন কোন কোন বিষয়গুলো আপনাকে তাড়িত করতো? আসলে একা আসলে হতে দিত না। ওইখানে যাওয়ার পরে গভীর রাতে ঘুম ভেঙে যেত যখন, তখন আসলে বাচ্চাদের স্মৃতিগুলো যখন, বাচ্চাদের কথাগুলো যখন মনে পড়তো, পরিবারের অপর সদস্যদের কথা মনে পড়তো, পরিবারের নানান খবর আসতো, তখন আসলে আপনার ওই সময়গুলো কতটা কঠিন ছিল? আসলে খবর দেওয়ার মতন তেমন কেউ ছিল না আমার ব্যাপারে, একদম খুবই সচেতন ছিল তারা, যে আমার কোনো খবর বাইরে যাবে না, বা বাইরের কোনো খবর আমার কাছে আসবে না। সেক্ষেত্রে আমার খবর পাওয়ার তেমন কোনো সুযোগ ছিল না। আমার বাচ্চারা যে দিনের পর দিন ওইখানে বাইরে দাঁড়িয়ে থাকতো, এটাও আমি জানতাম না। আমি শুধু পরিবারের উপর রাগ করতাম যে আজকে 15 দিন গিয়ে 16 দিন হলো,
আমার তো দেখা করার ডিউ আছে, কিন্তু আমার পরিবারের লোক কেন আসতেছে না? বাচ্চারা তো দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, বাচ্চারা দাঁড়িয়ে থাকতো, কিন্তু আমি জানতাম না যে ওরা এসে দাঁড়িয়ে আছে। তো আমি জেলখানায় গিয়ে জেল সুপার বের হওয়ার আগে একটা কথা বলছিল যে তুমি তো গবরে পদ্ম ফুল ফুটিয়ে গেছো, কারণ আমি ওইখানে যারা বেশিরভাগই আমাদের, আপনারা জানেন যে হিরোইন বিক্রেতা বা ইয়াবা বিক্রেতা বেশি আর কি, মহিলা ওয়ার্ডে গাঁজা বিক্রেতা এরাই আর কি। তো ওরা বেশিরভাগই অশিক্ষিত মানুষ। আমি কিন্তু ওইখানে গিয়ে ওরা সিগনেচার করতো না, শুধু টিপসই দিত। গিয়ে দেখলাম আমার তো একটা কিছু করে সময় কাটানো লাগবে, তো কারো আমি একটু সেলাইয়ের কাজ জানি, ওদেরকে আমি কারো সেলাইয়ের কাজ শেখানো শুরু করলাম, কারো পুঁতি দিয়ে মালা বানানো শেখানো শুরু করলাম, বা কারো সিগনেচার করানো শেখালাম, যে নিজের নামটা অন্তত লিখতে পারবে। সময় কাটানো মানে সময় কাটানোর যে বিষয়গুলো ওইগুলো ওদের সাথে আমি শেয়ার করতাম, ওদেরকে নিয়ে মানে ওদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করতাম। যে জেল জীবন এটা তো একটা পাখি যেমন খাঁচায় বন্দি করলে যে অবস্থা হয়, ঠিক ওই অবস্থা তো আমারও। তো আমি ওদেরকে আনন্দ দিতাম। যদি আমাকে কখনো ওরা দেখতো যে আমি মন খারাপ করে আছি, ওরা বলতো নেত্রী আপনার এটা মানাচ্ছে না। মন খারাপ কেন হতো? জেলখানা বাচ্চাদের জন্য মন খারাপ হতো, হাজবেন্ড প্রবাসী তার জন্য মন খারাপ হতো, বাবা মার জন্য মন খারাপ হতো। মানে একাকিত্ব, যতই আপনি হাজার হাজার মানুষের মধ্যে থাকেন, তারা কিন্তু আপনার নিজের মানুষ না। আমার ওখানে একটা নিজের মানুষ, যদি পুরো নিজের মানুষ দরকার ছিল, সেই নিজের মানুষটা যখন, যার সাথে আমি মন খুলে কথা বলতে পারছি না, ওইখানে আসামি আছে, ধরেন মার্ডার মামলার আসামি আছে, তার সাথে আপনি কি মন খুলে কথা বলতে পারবেন? তার সাথে কথা বলতে পারবেন আপনি, তার মানে কাহিনী এক শুনতে প্রকার পারবেন। আপনাকে মানসিক নির্যাতন, নিপীড়নটা পুরোটা জেলখানায় হয়েছে। একদম একদম। জেলখানা থেকে বের হওয়ার পরের অভিজ্ঞতা কি? আমি ভেবেছিলাম যে বের হওয়ার পরে মানুষ হয়তো আমার পাশে দাঁড়াবে না, হয়তো বা সবাই আমাকে ভুলে গেছে, আমাকে কেউ মনে রাখে নাই। কিন্তু আমি যখন বের হলাম, হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়েছি এবং দেখেছি যে ফেসবুকে তারা আমাকে নিয়ে কিভাবে লিখেছে, কিভাবে প্রতিবাদ করেছে। এক স্বৈরাচার আমাকে থামানোর জন্য আমাকে বন্দি করলো, কিন্তু আমাকে থামানোর জন্য বন্দি করা হলেও আমার যে ভাই বোনেরা ফেসবুক বলেন, অফলাইন অনলাইন যে প্রতিবাদটা করেছে, মানে এটা অকল্পনীয়। মানে আমার পাওয়া, সারা জীবনের পাওয়াই এটা। জেলখানা থেকে বের হওয়ার পরে আপনি তো পড়াশোনা করছেন এখনো, তাই না? এখনো করছি, কারণ তো গ্যাপ আপনি গেছিল। ছাত্র আন্দোলনেও তো কাজ করেছিলেন। জি জি। তো এই বিষয়টা একটু বলুন। যে 18 সালে ভিপি নূররা যখন আন্দোলন করে, তখন কিন্তু আমি ওদের সাথে অতপ্রুতভাবে কোটা আন্দোলন করেছিলাম। অনেকে আমাকে প্রতিবাদী কন্যা হিসেবেও জানে, যে যেখানেই অন্যায় সেখানেই আমি প্রতিবাদ করি, চেষ্টা করি প্রতিবাদ করার, যে ভয় পাই না। তো 18 কোটা আন্দোলন করেছিলাম, 19-এর নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছিলাম, এবং যখন 24-এ এসে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা হচ্ছিল, ঢাকাতে হচ্ছিল, রাজবাড়িতে কিন্তু হচ্ছিল না, তখন ওই যে আমার আগের সেইটা ফেরত চলে আসলো, যে আমি কি করতে পারি। রাজবাড়িতে ছোট ভাইয়েরা একবার ওরা অ্যাক্টিভ হয় যে আমরা একটা প্রোগ্রাম করব, ছাত্রলীগ যুবলীগ ওদেরকে ধাওয়া দেয়, ওরা আর করতে পারে না। আমি চিন্তা করলাম যে আমি নেতৃত্ব দিয়ে আমি ওদের সাথে মাঠে থাকব, পরক্ষণে আমি ওদের সাথে থেকে প্রোগ্রাম করি। মানে জেলখানা বা গ্রেপ্তার আপনাকে আরো সাহসী করে হ্যাঁ, আরো আমি আর জেলের ভয় পাই না, এখনো আমি আর জেলের ভয় পাই না, মানে ওটা কেটে গেছে আমার। আপনি তো জেলখানা থেকে বের হওয়ার পরে এই মামলার কি অবস্থা, আর খোঁজ খবর নিয়েছিলেন? হ্যাঁ, মামলাটা এখনো রানিং আছে, শুনছি যে এটা থাকবে না, এটা চলে যাবে। আর যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মামলাটা, সেটা খালাস পেয়েছে আলহামদুলিল্লাহ, সেটা খালাস হয়ে গেছে। আবারও শুনবো স্মৃতি, আমরা একটু আমাদের ওমর ফারুক ভাই, ব্যারিস্টার ওমর ফারুক, আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি তো স্মৃতির সবগুলো কথাই শুনলেন, এখন আসলে স্মৃতির করণীয় কি? স্মৃতি আইনের কি কি জায়গায়, তার সাথে তো আইনের অনেক অপপ্রয়োগ হয়েছে। আইন এক প্রকার বলা যায় যে এটাকে জুডিশিয়াল ভিকটিম তাকে বলা যায় কিনা, কারেক্ট। সে কোন কোন জায়গায় এই তার সাথে যে নিপীড়ন হয়েছে, নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে? আমরা বিশ্বাস করি এই মুহূর্তে যে সরকার আছে, সে সরকার তার পাশে বা তাকে সহযোগিতা করবে, নাগরিক হিসেবে তার অধিকারটুকু ফেরত দেওয়ার চেষ্টা করবে, আমরা এটুকু বিশ্বাস করি। আপনার পরামর্শ? প্রথম একজন নাগরিক হিসেবে আমারও চোখে পানি এসছে। ওর বাচ্চাগুলো যখন ওরে দেখতে যেত, গেটে দাঁড়িয়ে থাকতো, বিভিন্ন এজেন্সি ওদেরকে দেখা করতে দিত না, যদিও এটা দেখা করাটা তার রাইট ছিল। এগুলো তো ভয়াবহ, এগুলো তো আমাদেরকে লজ্জিত করে।
এবং রুল অফ লয়ের যে ব্যারোমিটার নির্ধারণ হয় এই আচরণের দ্বারা নির্ধারণ হয়। আপনি জেলখানায় কয়েদির সাথে আপনার কী আচরণ হয়, আপনার কয়েদি ওখানে যে ম্যানেজমেন্ট তারা কী আচরণ করে, থানা কী আচরণ করে, পুলিশ কী আচরণ করে, কোর্টে গেলে আপনি কী আচরণ পান, হাইকোর্টে গেলে কী আচরণ পান। এই যে ওনার জামিনের লিঙ্গার করছে, তারপরে অ্যাটর্নি অফিস একটা আছে যেটা রাষ্ট্রের, সেটা সরকারের ভূমিকা পালন করছে, স্বৈরাচারের সরকারের পক্ষে কাজ করছে, ওনার জামিনের বিরোধিতা করতে, অ্যাপিল করতে। এগুলা এখন হয়তো রেমেডি দেওয়া অনেক রিমোট হবে, ওনাকে পার্সোনাল কম্পেনসেট। কিন্তু আমি তো এখান থেকে এই সরকারকে অনুরোধ করব যে এই যে যেই বর্ণনা স্মৃতি দিয়েছে, এই বর্ণনার বিষয়বস্তু যাতে আর এক্সিস্ট না থাকে, এই বর্ণনা মতে যাতে আজকে থেকে আর কোনো কয়েদির সাথে এই ধরনের আচরণ যাতে না হয়। পার্সোনাল রেমেডির জায়গা থেকে আমি বলছি যে পুরা সমাজের জন্য ওনার এটা উদাহরণ নিয়ে একটা রেমেডি একটা ব্যবস্থা করা। আমি বলছি ওনার পার্সোনাল রেমেডির জন্য তো উনি পার্সোনাল ক্ষতিপূরণ আলাদা জিনিস, বাট ওনার এই বেদনা থেকে শিক্ষা নিয়ে আমি পুরো জাতির জন্য, পুরো বাংলাদেশের জন্য, রুল অফ লয়ের জন্য আজকে আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, যারা দায়িত্বে আছেন, কেয়ারটেকার বলেন, তত্ত্বাবধায়ক বলেন, যারা যে অবস্থায় আছেন, তারা এগুলোকে কগনাইজেন্সে নেবেন, আমলে নিয়ে এগুলো বন্ধ করবেন। এইটাই ওনার বড় সান্ত্বনা হবে। আমাদের এত হাজার হাজার মৃত্যু বুলেট নিয়ে কবরে, এরপরে দেখেন আপনি যন্ত্রণায় পঙ্গু 30,000 40,000 পঙ্গু, চোখ হারানো। এদের আত্মা শান্তি পাবে তখনই যখন বৈষম্য একদমই থাকবে না, যখন আপনার মর্যাদাটা, আপনি নাগরিক হিসেবে মর্যাদাটা, যখন আপনার নাগরিক হিসেবে নাম্বার 1 মর্যাদা, মালিক হিসেবে মর্যাদা পাবেন, তখন স্মৃতির এই কষ্টটা সেও ভালো বলে যে আমার কম্পেনসেট লাগবে না পার্সোনাল, বাট আমি দেখছি একটি ভালো সমাজ নির্মাণ হচ্ছে, আমাদের এই যন্ত্রণার লাঘবের জন্য, বৈষম্য লাঘবের জন্য কাজ হচ্ছে। তারপর আমাদের থানা পুলিশ যেগুলো আমরা গেলে হেসে কথা বলবে, একজন নাগরিক গেলে তার স্বস্তির জায়গা হবে, এই জিনিসগুলো যখন উন্নতি হবে তখন তার কম্পেনসেশন হবে। আমি এই জায়গায় একটু সাপ্লিমেন্টারি যোগ করতে চাচ্ছি একটু বিষয়, সেটি হচ্ছে যে এখন কিন্তু বলা হচ্ছে যে পুলিশের অনেক ওই সময়কার অনেক দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন তারা সরকারের নির্দেশ পালন করেছেন। পুলিশ কি আসলে সরকারের সকল নির্দেশ পালন করতে বাধ্য? যদি সেটা অন্যায় হয় সেক্ষেত্রে পুলিশের কি করা উচিত ছিল? এই পুলিশ কর্মকর্তাদের জন্য আসলে আইনের আওতায় নিয়ে আসা যায় কিনা পুলিশ কর্মকর্তাদের, যারা আসলে এই ব্যাখ্যাটি দিচ্ছে, স্মৃতির মতো যারা ভিক্টিম? ওদেরকে দিয়েই তো শুরু করতে হবে বিচারটা, না হলে তো আস্থাহীনতার জায়গায় থেকে যাবেন। যেই পুলিশ বলে আমি সরকারের আদেশের বাইরে যেতে পারবো না, বোখাস বুলশিট কথা। সে রাষ্ট্রের একটা ওথ নিয়ে এসছে, একটা আইনের ফ্রেমওয়ার্কের ভিতর আছে। আমি আপনার উদাহরণ দিই, আমরা যখন হাইকোর্টে রিট করলাম যে আর গুলি চালানো যাবে না, এই 6 জন সমন্বয়ককে তুমি ছেড়ে দাও অথবা কোর্টের কাছে আনো, তখন আমরা কি বলেছি যে আমাদের যে পুলিশের যেই রুলস আছে, কোড অফ কন্ডাক্ট আছে, ওখানে বলা আছে যে আপনি যদি কোনো মবকে, কোনো মিছিলকে, কোনো মিটিংকে আপনি যদি বিতাড়িত করতে চান, তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে? হুইসেল দিতে হবে, ঠান্ডা পানি নিতে হবে, গরম পানি দিতে হবে, রঙিন পানি দিতে হবে। যদি একান্তই ফায়ারের প্রয়োজন হয় তাহলে নিচে ফায়ার করবেন, যদি এরপরেও প্রয়োজন হয় হাঁটুর নিচে করবেন। আমরা কি দেখলাম? এটি হচ্ছে এই দানব সরকারের, ওরা আষ্টিফিষ্টি বেঁধে আছে, ওরা এখন বাঁচার জন্য এই কথা বলতেছে। আপনি এই আশেপাশের থানায় দেখেন নাই, অনেক থানার দারোগা, পুলিশ, ওসি ইভেন আদেশের জন্য তো অপেক্ষা করে ছিল না, আদেশের আগেই তো মেরে ফেলছে। অর্থাৎ তারা যারা বলে আমরা এর বাইরে যেতে পারবো না, যেতে পারিনি, তারা আইনের বরখেলাপ করেছে, বেআইনি কাজ করেছে, তারা রাষ্ট্রের, এবং তাদেরকে পানিশমেন্ট না দিলে কী হবে জানেন? আগামীতে যে সরকার আসবে, এই সরকারের পক্ষে এই পুলিশ আবার দানব হবে, এই বিজিবি দানব হবে, এই র্যাব দানব হবে, এই আর্মি দানব হবে, আবার আয়নাঘর হবে। সুতরাং এগুলো বন্ধের জন্য হলো এদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে, এবং এদেরকে মানবতা বিরোধী অপরাধে, মাস কিলিংয়ের দায়ে এদেরকে শাস্তি যদি নিশ্চিত না করেন, আপনি এই আইনের আওতায় আনবার সুযোগ আইনে আছে, অবশ্যই আইনে আছে। আপনি পুলিশ, আপনি তো সে যদি পুলিশের যদি সে কোন আইনটা আছে, ওই যে পিবিআই আছে, পুলিশের আইন আছে, তারপরে আমাদের স্টেট ফাংশনারি আছে, আমাদের প্যানেল কোড আছে, প্যানেল কোডও তো বলে আছে কিভাবে কি করতে হবে। তারপরে যে পুলিশের যে কোড আছে, কন্ডাক্ট আছে, ওখানে বলা আছে। মেট্রোপলিটনের যে আমাদের বিধি আছে, এই বিধিতে বলা আছে। তারপরে আপনি কয়টা গুলি খরচ করবেন, এই গুলির হিসাব থাকতে হবে। এই গুলি কখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার, মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ইচ্ছাকৃতভাবে দিছে, যেই ম্যাজিস্ট্রেট বলছে যে এই গুলি জাস্টিফাই, সেই ম্যাজিস্ট্রেটেরও বিচার করতে হবে। আমরা তো আইনজীবী হিসাবে এইটাও দাবি রাখছি, আজকে আপনার মাধ্যমে আগেও বলেছি, যেই ম্যাজিস্ট্রেট জাস্টিফিকেশন দিয়েছে যে এত হাজার গুলি রাইটলি সে করেছে। যেমন এখন কথা উঠছে 2.5 লাখ বুলেট নাকি ব্যবহার হয়েছে হেফাজতের ওখানে, এই 2.5 লাখ বুলেট জাস্টিফাই না
জাস্টিফাই না, যারা জাস্টিফাই করে এটাকে সার্টিফাই দিছে তাদেরকে তো আইনের আওতায় জি। আনতে হবে, কমপ্লিট জাস্টিস করতে হবে। স্মৃতির সাথে যেটা ঘটে গেল, স্মৃতি কি করতে পারে আসলে? স্মৃতি এখন কি করবে? স্মৃতি ইভেন সংশ্লিষ্ট থানায় যারা রাত্রে তাকে টেনে হিস্ট্রি ঘর থেকে বের করেছে, তার এই মোবাইল ফোন থেকে যারা ডিলিট করেছে, সে সংশ্লিষ্ট ওই সময়ে যারা যারা দায়িত্বে ছিল ওদের বিরুদ্ধে স্মৃতি এখন মামলা করতে পারে। ইভেন ক্ষতিপূরণের মামলা, ইভেন তাদের বিরুদ্ধে তার উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে তার সেকশনে মামলা করতে পারে। তার যে বিরাট ক্ষতি করেছে, তার ডিভাইসে ঢুকে গিয়ে তার এটা ডিলিট করেছে, সেটার জন্য সে অনেক টাকার ক্ষতিপূরণের মামলা করতে পারে আমি মনে করি। এবং তার সন্তানেরাও তো মামলা করতে পারে, কারণ তার সন্তানদেরকে তো মায়ের সাথে দেখা করতে দেওয়া হয়নি, এটা তো আমার ভুল অবশ্যই, তথ্য দেওয়া হয়েছে। তার অবশ্যই। সন্তানরাও তো হ্যাঁ, এক্ষেত্রে হ্যাঁ, তার সন্তানের পক্ষে মামলা করতে পারে যে আমার সন্তানকে এতটা বছর ট্রমায় রেখেছে, আমার সন্তানকে 8 মাস আমার থেকে বঞ্চিত করেছে, তাদের বিকাশে বাধাগ্রস্ত হয়েছে, এগুলো অনেক খাতা আছে কম্পেনসেশনের। ইংল্যান্ডে তো কম্পেনসেশনের একটা চার্ট আছে যে কখন করলে কি হবে। আমাদের দেশে যদি উন্নত রাষ্ট্র হতো তাহলে এই কম্পেনসেশনের দায় দায়িত্ব বিভিন্ন সংস্থা তার সহোদ্যোগী হয়ে তার পক্ষে মামলা নেত। স্মৃতি, এখন আমরা একটা নতুন বাংলাদেশে আছি। 5 আগস্ট যে ছাত্র জনতার বিপ্লব বা ছাত্র জনতার বিজয়ের পরে নতুন যে বাংলাদেশের নতুন একটি সরকার আছে, ব্যারিস্টার ওমর ফারুক ভাই বলেছেন যে আপনি আইনের অনেক জায়গায় কম্পালসেশন পেতে পারেন বা ক্ষতিপূরণ পেতে পারেন। আপনার কি এরকম কোনো ইচ্ছা আছে কিনা যে আপনার সাথে ঘটে যাওয়া, আপনার সন্তানদের সাথে ঘটে যাওয়া, আপনার পরিবারের উপরে যে নিপীড়ন ঘটে যাওয়া, এর বিরুদ্ধে আপনি কোনো আইনি পদক্ষেপ নিতে চান কিনা ছোট্ট করে বলবেন। এবং আপনি বিশ্বাস করেন কিনা যে এই মুহূর্তে অন্তত এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে, আজকের এই বাংলাদেশে দাঁড়িয়ে আপনি ন্যায় বিচার পাবেন, এই বিশ্বাসটুকু জন্ম নিয়েছে কিনা? জি, অবশ্যই আমি মামলা করব। আমি প্রসেসিং করতেছি, যে তার আগে আমার যে ডকুমেন্টসগুলো পুরোটা আমি রেডি করেছি, অলরেডি অনেকটা রেডি হয়ে গেছে। এবং ওই সময় যারা আমাকে গভীর রাতে টেনে হিসড়ে বাসা থেকে বের করে নিয়ে গেছিলো, দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তারা ছিলেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আমি মামলা করব। এবং আমি আশা রাখি যে এই স্বাধীন দেশে আমরা যে ন্যায় বিচার যাকে বলে, আমি সেই ন্যায় বিচারটা পাবো এবং আমার বাচ্চারাও সেই ন্যায় বিচারটা পাবে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে মামলাটা হয়েছে, আমি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ছাত্রদের সাথে নিয়ে, যারা সমন্বয়ক ছিলেন তাদের সাথে নিয়ে আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আর আরেকটু বলি, সেটা হচ্ছে আগামীর বাংলাদেশটা এমন হোক যে সবার কথা বলার অধিকার থাকুক, অন্তত ভোটের অধিকারটা যেন আমরা সবাই পাই, সেই প্রত্যাশায় আমি আমার দেশের কাছে করব। এবং আইনের গতিতে চলুক, আইন যেন বেআইনের ক্ষেত্রে পরিচালিত না হয়। জি, ধন্যবাদ সোনিয়া আক্তার স্মৃতি, ধন্যবাদ ব্যারিস্টার ওমর ফারুক। প্রিয় দর্শক, নিপীড়নের গল্পে আপনারা শুনলেন গৃহবধূ স্মৃতির কথা, যিনি কিনা ফেসবুকে একটি পোস্ট করে প্রথম নিপীড়নের মুখে পড়েন, তারপর ছাত্র আন্দোলনে ভূমিকা রাখার কারণে নির্যাতনের শিকার হন। দেশের এমন বহু মানুষ আছেন যারা গত 1.5 দশকের এমন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন। আমরা তাদের সেসব গল্প শুনতে চাই, শোনাতে চাই। আগামী পর্বে আসছি এমন আরেকটি নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।